Hello everyone, welcome to SB Institute. Welcome you all. আমি শুভেন্দু অধিকারী তোমাদের প্রত্যেককে পলিটির একটি ক্লাসে ওয়েলকাম করছি। আজকে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা সংসদীয় কয়েকটি কমিটি নিয়ে আলোচনা করব। সংসদীয় কমিটি থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন আসে। এবার সংসদীয় কমিটিগুলি কি কি, কারণ কমিটির যে ডিটেইলস অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলির ভিতর থেকে কিন্তু কোশ্চেন আসে প্রত্যেক পরীক্ষায়। তাহলে চলো আজকের ক্লাসে কিন্তু আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব একদম সুন্দরভাবে, একদম গোড়া থেকে। আমি আশা করব এই ক্লাসটি করতে তোমাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলো শুরু করা যাক এই যে ক্লাসটি সংসদীয় কমিটি সমূহ। তাহলে ক্লাস শুরু করার আগে আরো একটি কথা বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী নেক্সট আপডেট আসার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আমাদের চ্যানেলে যে শুধু ক্লাসটা দেওয়া হয় তা নয়, এক্সাম ওরিয়েন্টেড সমস্ত নোটিফিকেশন কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। সেই জন্য বলবো সাবস্ক্রাইব করে নাও, তোমাদের কাজে আসবে আমাদের চ্যানেলটি। চলো তাহলে শুরু করব সংসদীয় কমিটি সমূহ। আজকের প্রথম দেখো সংসদীয় কমিটি সমূহ কি, সংসদের যে সংসদীয় কার্যাবলী পরিচালনা করার জন্য সাংসদদের নিয়ে, সংসদে কারা থাকে, সাংসদ অর্থাৎ মেম্বার অফ দ্য পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের সদস্য, তাদেরকে কি বলা হয়, সাংসদ। সেই সাংসদদের নিয়ে সংসদের বিশেষ কিছু কার্যাবলী পরিচালনা করার জন্য সংসদীয় কমিটি গঠিত হয়, তাই তো। আর কি এই সংসদীয় কমিটি সাধারণত দুই প্রকার, কি কি, একটা স্থায়ী কমিটি, এক অস্থায়ী কমিটি। স্থায়ী কমিটিকে বলা হয় স্ট্যান্ডিং কমিটি, অস্থায়ী কমিটিকে কি বলা হয়, অ্যাড হক কমিটি। তাহলে চলো দেখে নেব কি কি আছে। সংসদীয় কমিটি সমূহ সংসদীয় কার্যক্রম পরিচালনা করার জন্য সাংসদদের নিয়ে, অর্থাৎ সব এক কথায় আমরা এখানে একটা জিনিস পাচ্ছি কি, যে সংসদীয় যে কমিটিগুলো আছে তাদের সদস্য কারা হন, তারা কিন্তু হন তারা সাংসদরা, ঠিক আছে, বা এমপিরা, মেম্বার অফ দ্য পার্লামেন্ট নিয়ে কয়েকটি কমিটি গঠিত যা সংসদীয় কার্যাবলীকে সঠিকভাবে পরিচালনা করে। সংসদীয় কমিটি সাধারণত দুই প্রকারের হয়, তাই তো। সংসদীয় কমিটি কয় প্রকার, দুই প্রকার, কি কি, এক নম্বর আমরা পাচ্ছি কি স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি, আর কি পাচ্ছি দুই নম্বরে পাচ্ছি আমরা কি অস্থায়ী কমিটি বা অ্যাড হক কমিটি, তাই তো। তাহলে আমরা কি কি পাচ্ছি সংসদীয় কমিটির মধ্যে, আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি আর অস্থায়ী কমিটি বা অ্যাড হক কমিটি। তাহলে ক্লিয়ার, প্রত্যেকটা যদি আমাদের সোজা ভাষায় প্রশ্ন আসে যে সংসদীয় কমিটি সমূহের সদস্য কারা হন, তাহলে কি তারা কিন্তু সাংসদরা হন, ক্লিয়ার। চলো এইবারে দেখো স্থায়ী কমিটি কি আর অস্থায়ী কমিটি কি। স্থায়ী কমিটি কাদের নিয়ে গঠিত, অস্থায়ী কমিটি কাদের নিয়ে গঠিত, এগুলো কিন্তু আমাদের প্রত্যেককেই জানতে হবে। কারণ স্থায়ী কমিটি তোমাকে হয়তো একটা কমিটির নাম দিয়ে দিল, হয়তো বললো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কেমন কমিটি, স্থায়ী কমিটি না অস্থায়ী কমিটি। এবার তোমাকে যদি প্রত্যেকটা বিষয় যদি তুমি না জানো তাহলে কিন্তু সেই বিষয়টার উত্তর সঠিক করতে পারবে না। সেই জন্য কিন্তু আমাদের কমিটির প্রত্যেকটা ডিটেইল কিন্তু জেনে নিতে হবে। তাহলে দেখো কি বলছে স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি কি, দেখো বলছে এই কমিটি কোনরূপ, খুব ভালো করে বুঝতে হবে কিন্তু সহজ ভাষায় অল্প কথায় কিন্তু লেখা আছে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। কি, এই কমিটি কোনরূপ সংসদীয় সুপারিশ ছাড়া, তাই তো, কি সংসদীয় সুপারিশ ছাড়া কোনরূপ দলীয় পক্ষপাত মুক্ত হয়ে, অর্থাৎ কোন রকম এই কমিটি কোন রকম দলের পক্ষপাতিত্ব করতে পারে না বা করে না, সময় অন্তর পরিবর্তিত সভাপতিত্বে, তাই তো, অর্থাৎ যে সময়ের এক একটা টার্মে সেই টার্মে কিন্তু সভাপতি চেঞ্জ হয়, তাই তো। আর কি গঠিত স্থায়ী কমিটি। তাহলে কি পেলাম, স্থায়ী কমিটি, এই স্থায়ী কমিটি কোনরূপ সংসদের অর্থাৎ স্থায়ী কমিটি গঠিত হতে কি কোন রকম সংসদের সুপারিশ লাগে না। আর কি লাগে না, কোনরূপ দলীয় পক্ষপাত মুক্ত, অর্থাৎ যখন একটা কমিটি সংসদের দিন প্রত্যেকটা সংসদ কোনো না কোনো দল থেকে নির্বাচিত হয়ে গেছে, এইবারটা তারা যখন মানে একটা কমিটির অংশ হবে তখন কিন্তু তারা কিন্তু আর কোনো দলের পক্ষপাতিত্ব করে না, ঠিক আছে। আর কি এই কমিটি কোনো সংসদীয় সুপারিশ দরকার হয় না, ঠিক আছে, কোনো রকম সুপারিশ দরকার। আর কি সময় অন্তর, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটা কমিটির কি হয়, সভাপতি পরিবর্তিত হয়, ক্লিয়ার। তারপরে এবার স্থায়ী কমিটি কি কি আছে আমরা সেগুলো দেখে নেবো। কি কি, এক হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তাই তো, পিএসসি, খুব গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এস্টিমেট কমিটি, তাই তো, এস্টিমেট কমিটি। আর কি পিএসসি কমিটি, তাই তো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং কমিটি, এটা একটা। আর কি এসসি এসটি কল্যাণ সংক্রান্ত কমিটি, তাই তো। এর ভিতরে কিন্তু আমাদের মনে রাখতে হবে তিনটি কমিটি, যেমন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি আর হ্যাঁ এই যে পিএসইউ কমিটি, এই তিনটি কিন্তু অর্থ বিষয়ক স্থায়ী কমিটি। আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায়
কতগুলি স্থায়ী কমিটি আছে কতগুলি অর্থ বিষয়ক স্থায়ী কমিটি আছে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে 3টি অর্থ বিষয়ক স্থায়ী কমিটি আছে। কি কি? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি আর পিএসসি কমিটি। ক্লিয়ার? আর যদি বলে মোট কতগুলি স্থায়ী কমিটি, তাহলে আমরা 4টির কথা বলতে হবে, তাই তো 4-5টির কথা। এবার আর কি? বিভাগীয় স্থায়ী কমিটি, এসসি এসটি কল্যাণ কমিটি আর কি? বিভাগীয় স্থায়ী কমিটি। ক্লিয়ার? অর্থাৎ যে ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি। তারপরে দেখো আমরা দেখব কি অস্থায়ী কমিটি। অস্থায়ী কমিটি কি? সংসদের বিশেষ কিছু উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু এই অস্থায়ী কমিটি গঠিত হয়। আর এই অস্থায়ী কমিটি গঠিত হয় কি? এই অস্থায়ী কমিটি গঠিত হওয়ার পরে যখন এই যে প্রথমেই কিন্তু বলা রয়েছে কি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ এই যে উদ্দেশ্যটা সাধন হয়ে যায় তখন কিন্তু কি হয়, তখন কিন্তু আর এই বিশেষ উদ্দেশ্য যখন সাধন হয়ে যায় তখন কিন্তু স্বাভাবিক নিয়মেই এই অস্থায়ী কমিটি কি হয়ে যায়, অটোমেটিক ভেঙে যায়। ক্লিয়ার? তার জন্য কিন্তু আলাদা করে কিন্তু এই কমিটিকে ভেঙে দেওয়া হয় না। তাহলে দেখো বলছে সংসদের বিশেষ কিছু উদ্দেশ্য সাধনের জন্যই অস্থায়ী কমিটি গঠিত হয়। উদ্দেশ্য পূরণ হয়ে গেলে, অর্থাৎ উদ্দেশ্য যেই পূরণ স্বাভাবিকভাবেই এই কমিটি ভেঙে যায়, আলাদা করে এই কমিটি ভাঙতে হয় না। যেমন বলতে কি কি অস্থায়ী কমিটি আছে সেগুলি কি কি? যৌথ সংসদীয় কমিটি খুব গুরুত্বপূর্ণ। আর কি আছে? বিলগুলির জন্য যৌথ কমিটি এবং বিলগুলোর জন্য সিলেক্ট কমিটি। এই হচ্ছে আমাদের সংসদের কি অস্থায়ী কমিটি, তাই তো? এবার এই সংসদের অস্থায়ী কমিটির মধ্যে যৌথ সংসদীয় কমিটিটাই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর কি কি আমরা আলোচনা করব? পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে করব, এস্টিমেট কমিটি, পিএসসি কমিটি, এসসি এসটি কল্যাণ কমিটি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অর্থ বিষয়ক যাবতীয় বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো এইবার দেখো প্রথমে কি রয়েছে আমাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তাই তো? পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি অর্থাৎ প্যাক। ঠিক আছে? তোমরা অনেক বইতে তো প্যাক পেতে পারো, ঠিক আছে? বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কি কি? পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সংসদীয় শাসনগত খুব গুরুত্বপূর্ণ একটা কমিটি হচ্ছে কি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে কি বলা হয়? আই অ্যান্ড ইয়ার্স অফ ক্যাগও বলা হয়, তাই তো? কারণ কেন বলা হয় প্যাককে আর কি ক্যাগের আই এবং ইয়ার বলা হয়? তার কারণ ক্যাগ যে রিপোর্টটা পেশ করে সেই রিপোর্ট পেশ করার নিরীক্ষণ করার ক্ষমতা কেবলমাত্র প্যাকের রয়েছে। আর এই প্যাক কিভাবে গঠিত হয়? এই প্যাক গঠিত হয় বিরোধী দলের সভাপতি, যে বিরোধী দলনেতা থাকে তাকে স্পিকার নিযুক্ত করেন সভাপতি হিসেবে, তাই তো? আর কি এই প্যাকের কতজন সদস্য থাকে? 15 জন সদস্য থাকে লোকসভা থেকে, থাকে 22 জন সদস্য থাকে লোকসভা থেকে, থাকে 15 জন, আর 7 জন থাকে রাজ্যসভা থেকে। এই 22 জন নিয়ে কিন্তু প্যাক গঠিত হয়, তাই তো? আর কি এই যে 22 জন, এই 22 জনের মধ্যে কিন্তু কি থাকতে পারবে না? মন্ত্রী পরিষদের কোনো সদস্য থাকতে পারবে না। তাহলে দেখো সংসদীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ আমাদের যারা সংবিধান প্রণেতা তারা কি সুন্দরভাবে এই বিষয়টাকে আর কি স্ট্রাকচার করেছে। আর কি যে সরকার পক্ষ যেভাবে সরকারের টাকা যায় কি রামরাজ্যের মতো খরচ করবে তা কিন্তু নয়, সেটাকে পরীক্ষা নিরীক্ষণ করার ক্ষমতা কিন্তু বিরোধী দলের হাতে রেখে দিয়েছে। ঠিক আছে? এই যে ক্যাগ কি করে? ক্যাগ তোমরা প্রিভিয়াস ক্লাস যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমার ক্যাগের ক্লাসটা তোমরা দেখে নেবে, ক্যাগ এবং অ্যাটর্নি জেনারেল, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে ক্যাগ জিনিসটা কি। তাও একবার আমি বলে দিচ্ছি ক্যাগটা কি। ক্যাগ হচ্ছে কি সরকারের যে যাবতীয় অর্থ ব্যয় হচ্ছে সেই ব্যয়ের হিসাব নিকাশ করে কিন্তু ক্যাগ, তাই তো? সেই ক্যাগের যে রিপোর্ট পেশ করে সেই রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করার ক্ষমতা একমাত্র রয়েছে এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা প্যাকের হাতে। সেই জন্য প্যাককে কি বলা হয়? আইস অ্যান্ড ইয়ার্স অফ ক্যাগ। ক্লিয়ার? আর কি আর এই 22 জন সদস্য আছে 15 জন লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে। পরিষ্কার হয়েছে? আর এই প্যাকের সদস্যদের কারা কে নিযুক্ত করেন? আমাদের যদি কোশ্চেন আসে আমাদের বলে দিতে হবে কি লোকসভার স্পিকার, তাই তো? আর এরা কিভাবে নির্বাচিত হন? এরা হন কি সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বা একক হস্তান্তর যোগ্য ভোটের মাধ্যমে, তাই তো? অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে যে পদ্ধতিতে ভোট হয় সেই পদ্ধতিতে কিন্তু এরাও নির্বাচন হয়, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা, তাই তো? এইবারটা দেখে নেবো কি কি বলছে। সংসদের সর্বাপেক্ষা প্রাচীন ও সংসদীয় শাসন ব্যবস্থার সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থ বিষয়ক কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি। যদি বলা হয় যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কেমন কমিটি? এটা একটি অর্থ বিষয়ক কমিটি। যদি বলে যে স্থায়ী কমিটি না অস্থায়ী কমিটি, অবশ্যই স্থায়ী কমিটি, তাই তো? আর কি এই কমিটির মোট 22 জন সদস্য থাকে, তাই তো? যার মধ্যে 15 জন থাকে লোকসভা থেকে এবং রাজ্যসভা থেকে থাকে 7 জন। তাহলে 22 জনের 15 জন হচ্ছে
লোকসভা থেকে আর 7 জন রাজ্যসভা থেকে। কি মন্ত্রী পরিষদের সদস্য বাদে, খুব ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ মন্ত্রী পরিষদ যদি আমাদের কোশ্চেন দিয়ে দেয় মন্ত্রী পরিষদের কোনো ব্যক্তি কি বা কোনো মন্ত্রী কি প্যাকের সদস্য পদ গ্রহণ করতে পারেন, অবশ্যই বলতে হবে না। সমস্ত সংসদীয় কমিটি, জেনারেল কমিটিগুলো কিন্তু মন্ত্রী পরিষদের সদস্যরা থাকে না, একজন চেয়ারম্যান যাকে পরিচালনা করে। তা অর্থাৎ এই যে কমিটি একজন চেয়ারম্যান পরিচালনা করে, অর্থাৎ সংসদ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হন? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কিন্তু হন বিরোধী দলনেতা, যাকে কে নিযুক্ত করে? তাকে নিযুক্ত করেন লোকসভার স্পিকার। তারপর দেখো কিভাবে নিযুক্ত হন? একক হস্তান্তর যোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভোটের মাধ্যমে, যেটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি, যেভাবে আর কি ভোটটা গ্রহণ হয় প্রেসিডেন্ট নির্বাচন। আর কি সাধারণভাবে বিরোধী দলের নেতাকেই স্পিকার বলা হয়, তাই তো? বিরোধী দলের যে নেতা, বিরোধী দলের নেতাকে স্পিকার বলা হয় না, বিরোধী দলের নেতাকে স্পিকার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে, তাই তো? অর্থাৎ বিরোধী দলের যে নেতা থাকে সেই বিরোধী দলের নেতাকে স্পিকার এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। আর কি দেখবো আমরা, কি ক্যাগের রিপোর্ট নিরীক্ষণ করার ক্ষমতা কেবলমাত্র এই কমিটির থাকে। এই কমিটি মানে কি? এই যে প্যাকের থাকে, সেই জন্য একে কি বলা হয়? প্যাক কি বলা হয়? ইয়ার্স, এই আইজ এন্ড ইয়ার্স অফ ক্যাগ বলা হয়। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে তোমাদের পরীক্ষাতে। চলো নেক্সট দেখো এস্টিমেট কমিটি বা ইসি। এস্টিমেট কমিটি বা ইসি আমরা দেখব কি এস্টিমেট কমিটি বা ইসি। এই এস্টিমেট কমিটি কি? এস্টিমেট কমিটি অর্থাৎ কি? অর্থাৎ অর্থ বিলের বিষয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষণ বলবো না, সমস্ত কিছু কিন্তু যে আর কি যে বিন্যাস, যে সরকারি অর্থ খরচের যে বিন্যাস, সেটা কিন্তু নির্দিষ্ট করে কে? এই এস্টিমেট কমিটি। অর্থাৎ অর্থ বিলের বিষয়ে কিন্তু এই এস্টিমেট কমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে দেখো সরকারের সমস্ত আর্থিক হিসাবের বিন্যাস কেমন হবে সেই বিষয়টি নিরূপণ করতে এই কমিটি গঠিত হয়, তাই তো? সেই বিষয়ে নিরূপণ করে বাজেটে আর কি আমাদের থাকে সেই বিষয়টা, এই কমিটি গঠিত হয়। আর কি অর্থাৎ অর্থ বিল উত্থাপন সংক্রান্ত বিষয়ে এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে অর্থ বিলের বিষয়ে যদি বলা হয় অর্থ বিল উত্থাপনের ক্ষেত্রে কোন কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে কিন্তু আমাদের বলে দিতে হবে এস্টিমেট কমিটি। আর কি এই কমিটির 30 জন সদস্যই লোকসভার, তাই তো? তাহলে কি 30 জন, আমরা আগে পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখলাম, পাবলিক অ্যাকাউন্টস কমিটির 22 জন সদস্যের 15 জন লোকসভা এবং 7 জন রাজ্যসভার, কেউই মন্ত্রী পরিষদের সদস্য নন। আর এস্টিমেট কমিটির যে 30 জন, সেই 30 জনই কি? 30 জনই লোকসভার সদস্য। তার কারণ কি? অর্থ বিল কেবল আর কেবলমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে। সেই জন্য কিন্তু এই যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে এস্টিমেট কমিটির সদস্য কোথা থেকে নির্বাচিত হন? অবশ্যই আমাদের বলতে হবে লোকসভা থেকে। আর 30 জনই লোকসভার সদস্য, কেউ আর কি মন্ত্রী পরিষদের সদস্য কিন্তু নন, এটা মনে রাখতে হবে। সদস্য একক হস্তান্তরযোগ্য, সেই একই জিনিস, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভোট গ্রহণের মাধ্যমে কিন্তু এই কমিটির সদস্যরা নির্বাচিত হন। ক্লিয়ার? তারপরে দেখো পাবলিক সেক্টর আন্ডারটেকিং কমিটি, যেটা আমরা প্রথমে স্থায়ী কমিটিগুলির মধ্যে পড়েছিলাম, অর্থাৎ পিএসইউ কমিটি। এটার শর্ট ফর্ম যদি দেখা হয় তাহলে কিন্তু আমরা হয়তো তোমরা অনেক বইতে পিএসইউ কমিটি পেতে পারো, তাই তো? অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং কমিটি। ক্লিয়ার? কি এটা? কি এটা হচ্ছে প্যাক ও ইসির ন্যায়। প্যাক কি? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ইসি কি? এস্টিমেট কমিটি। এটিও সংসদের আর্থিক বিষয়ক স্থায়ী কমিটি। তাহলে আমরা সংসদে আর্থিক বিষয়ক স্থায়ী কমিটি কি কি পেলাম? একটা হচ্ছে প্যাক পেলাম, একটা ইসি পেলাম, আর একটা কি? পিএসইউ। এই তিনটি আমরা পেলাম কিন্তু কি? সংসদের আর্থিক বিষয়ক তিনটি কমিটি। চলো, আর এই কমিটির সদস্যদের স্পিকার নিযুক্ত করে। ঠিক আছে? মোট কতজন সদস্য? 15 + 7 অর্থাৎ 22 জন সদস্য। তাহলে কি 15 জন হচ্ছে আমাদের লোকসভা থেকে আর 7 জন রাজ্যসভা থেকে। ক্লিয়ার? তাহলে কি পেলাম? তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর পিএসইউ এর কিন্তু সদস্যদের প্যাটার্ন কিন্তু এক। কত? লোকসভা থেকে আমরা পেলাম 15 জন আর রাজ্যসভা থেকে আমরা পেলাম 7 জন। টোটাল কত হলো? 15 সাথে 22 জন। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতেও ঠিক তাই, 15 জন লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে। ক্লিয়ার? আর কি মন্ত্রী পরিষদের সদস্য বাদে, তাহলে আমরা তিনটি যে কমিটি করলাম এই তিনটি কমিটিতে কিন্তু মন্ত্রী পরিষদের সদস্যরা কিন্তু থাকতে পারে না। বুঝে গেল? তাহলে দেখো তারপর নেক্সট কি আছে?
তারপর নেক্সট আমাদের হচ্ছে এসসি ও এসটি কল্যাণ কমিটি। এটাও কিন্তু একটি এসসি এসটি কল্যাণ কমিটি, এটা একটা স্থায়ী কমিটি, তাই তো? এটি কি, এই যে এটি সংসদীয় স্থায়ী কমিটি, খুব ভালো কথা। এসসি এসটি কল্যাণ কমিটি কি? এসসি এসটি কল্যাণ কমিটি যে অনগ্রসর শ্রেণী রয়েছে আমাদের সমাজে, সেই অনগ্রসর শ্রেণীদেরকে কিন্তু তাদের বিষয়ে যাবতীয় স্কিম আনা, তাদের বিষয়ে স্কিম গঠন করা এবং সরকারি চাকরির ক্ষেত্রে তাদের যে সংরক্ষণ, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা কিন্তু এই এসসি এসটি কল্যাণ কমিটির প্রধান কাজ। এই জন্যই কিন্তু এই কমিটি গঠিত হয়। তাহলে চলো আমরা দেখবো কি কি আছে, আমরা ইনফরমেশন দেখে নেব। বলছে এটি একটি সংসদীয় স্থায়ী কমিটি, তাই তো? তাহলে কোনগুলি জেনারেলি কোশ্চেন খুব বেশি আছে, এটি কি স্থায়ী কমিটি, এটি স্থায়ী কমিটি, অস্থায়ী কমিটি, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসে থাকে, তাই তো? তাহলে আমরা এটি একটি সংসদীয় স্থায়ী কমিটি। আর কি, এই কমিটিতে মোট 30 জন সদস্য রয়েছেন, 20 জন লোকসভা এবং 10 জন রাজ্যসভাতে, অর্থাৎ কি 2:1 অনুপাতে রয়েছে, তাই তো? লোকসভায় রয়েছে 2% রাজ্যসভা, তাই তো? তাহলে এটা রয়েছে 2, এটা রয়েছে 1। এটা এইভাবেও কিন্তু আমাদের কোশ্চেন ঘুরিয়ে দিতেই পারে যে কোনো ভাবে, তাই তো? আর কি, এসসি এসটি কল্যাণের বিষয়ে স্কিম গঠন করা এই কমিটির প্রধান কাজ। আর কি, এছাড়াও চাকরি ক্ষেত্রে সংরক্ষণের বিষয়টিও কিন্তু কি দেখা এই কমিটির কাজ। তাহলে যদি আমাদের কোশ্চেন দেয় অনগ্রসর শ্রেণীদের জন্য চাকরি ক্ষেত্রে যে সংরক্ষণের ব্যবস্থাটা, সেই বিষয়টি খতিয়ে দেখে কোন কমিটিতে, তাহলে আমরা যদি এই ডিটেলটা না পড়ে রাখি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় করতে পারবো না সঠিক। তাহলে কি, যে চাকরি ক্ষেত্রে এসসি এসটিদের জন্য যে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে ভারতীয় সংবিধানে, সেই সংরক্ষণের ব্যবস্থাটি খতিয়ে দেখে কোন কমিটি, সেটা হচ্ছে সংসদের কোন কমিটি, এসসি এসটি কল্যাণ কমিটি। ক্লিয়ার? চলো আর কি দেখবো, এইবারটা আমরা দেখবো কি যৌথ সংসদীয় কমিটি, খুব গুরুত্বপূর্ণ এই যে যৌথ সংসদীয় কমিটি, তাই তো? এটাও কি লোকসভার স্পিকারের অধীনে গঠিত একটি কমিটি। তাহলে আমরা দেখো যতগুলি কমিটি বললাম, সমস্ত কমিটিতে চেয়ারম্যান কিন্তু কে নিযুক্ত করেন, লোকসভার স্পিকার নিযুক্ত করেন, বা সদস্যদেরও কিন্তু লোকসভার স্পিকারই নিযুক্ত করেন। তাহলে আমাদের ভুল হবে না যদি কোনো কারণে বলে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন, এস্টিমেট কমিটি চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন, আমরা কিন্তু সহজেই বলে দেবো কি লোকসভার স্পিকার। ক্লিয়ার? আর কি, এস্টিমেট কমিটির 30 জন যে সদস্য, সেই 30 জন কিন্তু কেবলমাত্র লোকসভা থেকেই নিযুক্ত হন, ঠিক আছে? তাদের কিন্তু রাজ্যসভার সদস্য থাকেন না, বুঝে গেল? আর কি, যৌথ সংসদীয় কমিটির ডিটেইলস আমরা দেখব কি লোকসভার স্পিকারের অধীনে থেকে সংসদীয় গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনার জন্য এই কমিটি গঠিত হয়। তাহলে কি, স্পিকারের অধীনে থেকে সংসদীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়, ঠিক আছে, সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করাই কিন্তু এই যৌথ সংসদীয় কমিটির প্রধান কাজ। মোট কতজন সদস্য? 30 জন সদস্য থাকেন, 20 জন থাকে কোথা থেকে, লোকসভা থেকে, 10 জন কি রাজ্যসভা থেকে। অর্থাৎ এটা কিন্তু 2:1 অনুপাতে থাকে। তোমরা কিন্তু 2:1 এই অনুপাতে কিন্তু মনে রাখতে পারবে কোন দুটোতে থাকে, ঠিক আছে? আর কি, যে কোনো মন্ত্রকের কাছে এই কমিটি নথি চাইতে পারে, যে কোনো বিষয়ে তারা কিন্তু ইনফরমেশন চাইতেই পারে, ঠিক আছে? নথি অর্থাৎ পেপার, কাগজপত্র কিন্তু চাইতেই পারে, ঠিক আছে? তার জন্য কিন্তু সেই যে কোনো মন্ত্রক, সেই মন্ত্রক কিন্তু এই কাগজ দিতে বাধ্য। একমাত্র কে বাধ্য নন, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, তাই তো? তাহলে প্রধানমন্ত্রী আপনাদের যে বিভাগগুলি রয়েছে, সেই বিভাগগুলি বাদে কিন্তু যে কোনো মন্ত্রকের কাছে কিন্তু এই কি কোন কমিটি, যৌথ সংসদীয় কমিটি, এই কমিটি কিন্তু কি তাদের নথি চাইতেই পারে। তাহলে যদি নথি চাই, অর্থাৎ যৌথ সংসদীয় কমিটি যদি নথি কোনো মন্ত্রকের কাছে নথি চায়, তাহলে কিন্তু সেই মন্ত্রক এই নথি দিতে বাধ্য থাকবে। ক্লিয়ার? কি কেবলমাত্র প্রধানমন্ত্রী ব্যতীত, ব্যতিক্রমটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। এই কমিটি যে কোনো সংস্থা বা বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ চাইতে পারে, তাই তো? যে কোনো সংস্থা বা বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ চাইতে পারে, যা অন্য সংসদীয় কমিটি পারে না। তাহলে যদি বলা হয় কোন কমিটি, ভারতীয় সংসদের কোন কমিটি, যেটা হচ্ছে কি যে কোনো সংস্থা বা যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ চাইতে পারেন, যা অন্য কমিটি পারে না, তাহলে কিন্তু বলতে হবে আমাদের যৌথ সংসদীয় কমিটি। তাহলে আজকে আমরা কি পড়লাম, আরেকবার আমরা রিকল করে নেব কি কি। আজকে আমরা পড়লাম ভারতীয় সংসদের যে কমিটি সমূহ, তাই তো? অর্থাৎ দু প্রকার কমিটি আমরা প্রথমে পড়লাম কি যৌগিক, একটা হচ্ছে কি স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটি, একটা হচ্ছে অস্থায়ী কমিটি বা অ্যাডহক কমিটি, তাই তো? এই স্থায়ী কমিটির ভিতরে যে আমাদের রয়েছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি রয়েছে, এস্টিমেট কমিটি রয়েছে, পিএসইউ কমিটি রয়েছে, ঠিক আছে, এসসি এসটি কল্যাণ কমিটি, এই সমস্ত কিছু খুব গুরুত্বপূর্ণ। এবং কি আরেকটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের যে বিভাগীয় কমিটি, তাই তো?
এই কটি হচ্ছে, এই 5টি ছিল কি আমাদের যৌথ মানে সরি এই 5টি হচ্ছে আমাদের স্থায়ী কমিটি। আর অস্থায়ী কমিটির মধ্যে কি কি পেলাম আমরা? যৌথ সংসদীয় কমিটি আর সিলেক্ট কমিটি যেটা রয়েছে, ঠিক আছে, যে বিল বিষয়ক সিলেক্ট কমিটি এটা, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যৌথ সংসদীয় কমিটি। অর্থাৎ যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোশ্চেন আসে তার যাবতীয় ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আমি আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমরা আমাদের সাথে থেকো, এটাই বলবো। আর যদি তোমাদের আমাদের ভিডিওতে কোনো জায়গায় কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আমরা কিন্তু সেই বিষয়টি সেই পরবর্তী ভিডিওতে বা তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের সেই সংশয় দূর করে দেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আরো একবার বলবো, আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সত্তর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।